স্বাগত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষজন। দর্শক, এবার আপনাদেরকে ঈদ যাত্রার খবর জানাবো। সড়ক পথে যাত্রা নিয়ে বিস্তারিত জানাতে গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, বাসে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রা বিলম্বের কোনো অভিযোগ কি আপনার কাছে রয়েছে? অভিযোগটা আগের মতোই আছে। আপনি জানেন যে ঈদ যাত্রায় বাস ভাড়া বাড়তির একটা অভিযোগ থাকে, সেটা যাত্রীদের কমন, এবং আমরা গত ঈদের যেরকম একটা অভিযোগ দেখেছিলাম সেরকমই আমরা এই অভিযোগগুলো দেখতে পেয়েছি। আপনি জানেন যে গাবতলী টার্মিনাল এখান থেকে যে বাসগুলো ছেড়ে যায়, বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সেই জমজমাট অবস্থাটা একেবারে নেই। এটা মানুষের চাপ, যাত্রীদের চাপ কিছুটা কমেছে। এই অভিযোগগুলো নিয়ে যাত্রীদের বিভিন্ন অভিযোগ শুনেছেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাবতলী টার্মিনাল। তিনি এখন কথা বলছেন, আমরা তার কাছ থেকে শুনবো আসলে যে তিনি কি বলছেন। ভাড়া বেশি নেওয়ার অভিযোগ কোনো কিছু এখানে তো যাত্রী, অনেক যাত্রী বলছেন যে ভাড়া নিয়ে অনেক। ধন্যবাদ। আমরা গতকাল থেকে আমাদের ঈদ যাত্রা যাতে আমাদের যাত্রীগণ নিরাপদ, নির্বিঘ্নে এবং স্বস্তিদায়কভাবে যাত্রা করতে পারে এবং পরিবহন সময় যাতে কোনো সমস্যা না পড়ে, সেই জন্য আমরা আমাদের টার্মিনাল ভিত্তিক আমাদের ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে। আমরা টার্মিনালগুলো পরিদর্শন করছি, সেখানে ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম ঠিকমতো কাজ করছে কিনা, তার পাশাপাশি যাত্রীদের কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা দেখছি। টার্মিনালগুলো পরিদর্শন করে আমরা যেটা দেখেছি, আসলে প্রতি বছরের ন্যায় বিশেষ করে গত 2-3 বছর ধরে আমরা যেভাবে আমাদের যে প্রস্তুতি এবং রাস্তাঘাটের প্রস্তুতি সব মিলে মানুষ নিরাপদে কিন্তু এখন ঈদ করতে যেতে পারছে। তো অতিরিক্ত ভাড়ার বিষয়টাও প্রতিবার আমরা মনিটর করি। এবারও আমরা এটা খুব কঠোরভাবে আমরা মনিটর করছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিটা টার্মিনালে আছে। সেখানে আমরা দেখেছি গতকালও আমাদের 4টা পরিবহনকে জরিমানা করা হয়েছে অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য। আজকে আমি যে টার্মিনাল ঘুরে মাত্র একটা কাউন্টারে ভাড়ার ছাড় পাই না, সেই জন্য জরিমানা করা হয়েছে। তো সুতরাং আমরা প্রতিটা বিষয় খুব সিরিয়াসলি দেখছি, যাতে করে কোনোভাবে যাত্রীদের হয়রানি না হয়। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটি বিষয় আমরা দেখলাম যে বাস কাউন্টারগুলোর মাস্টাররা যারা বলছেন যে কথা দিনাজপুরে যদি গাড়ির গন্তব্য হয় তাহলে ভাড়াটা যদি যাত্রী যদি বগুড়াতেও যায় তার ভাড়াটা দিতে হচ্ছে দিনাজপুর। সেক্ষেত্রে আপনাদের নিয়মটা কি? নিয়মটা এটা আসলে খুব আমাদের নিয়ম না, এটা সবার জন্যই প্রযোজ্য। এটা বিআরটি এর যেটা যেখানে যে বাউন্ড যা পরিবহন থাকবে, ধরেন দিনাজপুরের পরিবহন থাকলে লাস্ট স্টপেজ, ওই স্টপেজের ভাড়াই সে দিতে হবে, মাঝখানে আপনি যেখানে নামান না কেন। এটা হলো নিয়ম। কারণ আপনার ওই দিনাজপুরের, ঢাকা থেকে দিনাজপুরের জন্য বাসটা রেডি, সেখানে যাত্রী যদি কেউ বগুড়া নামতে চায় দিনাজপুরে ভাড়া দিয়ে নামতে হবে, কারণ ওই সিটটা ফাঁকা যাবে বাকি বটটুকু। যাত্রীদের অভিযোগ যে কাউন্টারে পর্যাপ্ত টিকিট আছে কিন্তু টিকিট তারা পাচ্ছে না, এইটা মনে হয় ঠিক না। আমি তো এখানে আজকে গাবতলীতে এসে দেখলাম যে কাউন্টারের সামনে কাউন্টারের সামনেই আমি প্যাসেঞ্জার দেখছি না। তো এই অভিযোগ আমি তো এই পর্যন্ত, কারণ আমাদের এখানে ভিজিলেন্স টিম আছে, এখানে আমাদের মনিটরিং টিম আছে, মালিক সমিতি আছে লোকজনের কাছে, এখানে আমাদের রেজিস্টারও পরীক্ষা করে দেখলাম কোনো অভিযোগ নাই। এবং কি আমি নিজেও কয়েকজনকে জিজ্ঞাসা করছি, দেখেছি কোনো অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নাই এবং টিকিট পাচ্ছে না। যে কোনো ধরনের অভিযোগ দেওয়ার জন্য আমাদের এই টিমটা গঠন করা হয়েছে, এই টিমের কাছে রিপোর্ট করবে। কিন্তু এই ধরনের অতিরিক্ত ভাড়া নিচ্ছে রাজধানী থেকে বাসগুলো ছাড়তে দেরি করছে, এটি যদি সময় আরও গড়ায় এটি আসলে দুর্ভোগে রূপান্তর করবে। এখন 2-2.5 ঘন্টা সময় লাগছে কাউন্টারের বাস যেগুলো ছাড়, সেই ক্ষেত্রে আসলে আপনারা কোনো ধরনের যোগাযোগ না, আপনি যেটা বলছেন যে যেমন গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল এবং অফিস ছুটি আজকে থেকে, তো গতকাল আমরা এই যাত্রীর চাপটা সবচেয়ে বেশি দেখেছি। এবং গতকাল এই চাপটা ছিল, যেটা বলেছেন ঢাকা থেকে বেরোতে একটু সময় লেগেছিল। এখন কিন্তু আজকে কোনো ওই পরিস্থিতি নাই, এখন কিন্তু একটানা ছুটি চলছে, সুতরাং যাত্রীরা বিভিন্ন সময়ে যাওয়ার সুযোগ আছে। সুতরাং এই চাপ এখন আজকে আমরা অনুভব করছি না। স্যার, আমি দেখেছি যে সেলফি পরিবহন 200 টাকা ভাড়া 300 টাকা নিচ্ছে, তার মানে বাড়তি আমরা দেখতে পাচ্ছি বাড়তি ভাড়া আদায়। সেলফি পরিবহনটা কোথাকার? না কোথায় যায়? পাটুরিয়া যায়। ওটা শর্ট ডিস্টেন্সে যেখানেরই হোক,
অতিরিক্ত ভাড়া আদায় নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে কমপ্লেন করে বা তাদের চোখে পড়ে জরিমানার সঙ্গে সঙ্গে করছে এবং আইনের আওতায় আসছে। দেখে দেখে ওর ভাড়া নিচ্ছে 300 টাকা এইখানেই। না, আমরা তাহলে আমাদের ওই যেটা বললেন আপনি, আমরা এখন এটা দেখবো না, আমরা আমাদের তো এই তথ্য আমাদের কাছে নাই। তো সুতরাং আমি এখানে মালিক সমিতি এবং এখানে নেতৃবৃন্দ আছে তাদেরও অনুরোধ করবো কোনো পরিবহন যেন 1 টাকা অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং প্রত্যেকটা টিকিটের কাউন্টারে যাতে ভাড়া ছাড় থাকে সেটার জন্য কিন্তু আমাদের নির্দেশনা আছে। একটাতে আমি পাই নাই, ভাই ভিতরে ছিল, তারপরও আমি জরিমানা করেছি 3000 টাকা। প্রতি বছরে আমরা একটা কথা বলি যে দুই আসলে করে ফিটনেস গাড়ি রাস্তায় চলবে না, প্রতি বছরে আমরা দেখে আপনারা বলেন চলে, এবার কি? দর্শক, আমরা ছিলাম গাবতলী বাস স্ট্যান্ডে, সেখানে বিআরটিএ চেয়ারম্যান ঈদ যাত্রা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তাই সরাসরি সম্প্রচার করছিলাম। ঈদযাত্রার প্রথম ও দ্বিতীয় দিনের ট্রেনের সূচিতেও বিঘ্ন ঘটলেও শুক্রবার সকাল থেকে সবগুলো রেলই নির্ধারিত সময় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে, ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না প্ল্যাটফর্মে। তবে ট্রেন যথাসময় ছাড়লেও টিকিট ছাড়া ট্রেনে যাত্রী ওঠার অভিযোগ রয়েছে। এতে গাদাগাদি অবস্থায় শিশু, নারী ও বয়স্কদের বগিতে উঠতে হিমশিম খেতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের এমন অভিযোগ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বাধ্য হয়ে জানালা দিয়ে ঢুকলাম। কালকে এই ট্রেনের টিকিট কালকেও কাটছিলাম, একদম জাস্ট টাইমে ছাড়ার কারণে আমরা 5 মিনিটের কারণে ট্রেনটা পাইনি। আজকে আবার যাই হোক আগে আসছি, সঠিক সময় ট্রেন আসছে, আমরা আছি, যাত্রীর প্রচুর চাপ। খুবই দুর্ভোগ আমাদের, মানে ব্যবস্থাপনার কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না যে টিকিট ছাড়া এত লোক স্ট্যান্ডিং টিকিটে এত দূরের জার্নি আমরা যাব কিভাবে, আর এই গরমে খুবই খারাপ অবস্থা। অনেকে লোকাল মেল কমিউটার ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে যায়, অর্থাৎ যে যার মতো সেই সুযোগটা, মানে অর্থাৎ যার লক্ষ্য হলো তার বাড়ি পৌঁছানো। ধর সে লোকাল মেলের টিকিট কেটেছে, সে চিন্তা করছে আমি এই ট্রেনে চলে যাব, উঠে গেলাম। তো সেটার জন্য আমরা আমাদের একটা কার্যক্রম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানুষগুলোকে বাড়ি পৌঁছানো নিরাপদে, সেটা হচ্ছে মূল লক্ষ্য। দর্শক, আবারও সড়ক পথে ঈদযাত্রার খবর জানাবো। মহাখালী বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, কোন কোন রুটে ভাড়া বেশি আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? হ্যাঁ নাদিরা, আপনি যেটা বলছিলেন, সকাল থেকেই কিন্তু মহাখালী বাস টার্মিনালে এই যে যারা ঘরমুখ মানুষ যারা ঘরে ফিরবে তাদের কিন্তু ভিড়টি রয়েছে এবং সেই ভিড়টি কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু অনেকে কাউন্টারে এসেছেন। আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু দেখাই, অনেকে যেমন এসেছেন এবং সেরকম অনেক গাড়িও ছেড়ে যাচ্ছেন। পাশাপাশি সকাল থেকেই কিন্তু যারা কাউন্টারে এসেছে তারা লাইন ধরে দাঁড়িয়েছেন, এখনও কিন্তু অনেকে টিকিট পায়নি। অভিযোগ করছেন যে কেউ 7টার সময় এসে দাঁড়িয়েছেন, টিকিট না পাওয়ার অভিযোগের সাথে সাথে যেমন রয়েছে ঠিক সেরকম কিন্তু রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগ কিন্তু রয়েছে। অনেকেই কিন্তু বলছেন যে যারা স্বাভাবিক যে ভাড়াটা, সেই ভাড়া থেকে 50 টাকা, 100 টাকা, অনেক ক্ষেত্রে 500 টাকাও বেশি নেওয়া হচ্ছে এবং সেই স্বাভাবিকতার সূত্র ধরেই কিন্তু অনেক বাস কাউন্টারে কিন্তু তারা জানিয়ে রেখেছেন যে ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় না। সেই বাড়তি ভাড়া নেওয়া না হওয়ার অভিযোগটি যেমন লিখে রেখেছেন তারা খুব সুন্দর করে, সেই নিয়মটি কিন্তু মানা হচ্ছে না এবং সেই নিয়মটি কিন্তু মানা হচ্ছে না এবং এখানে কিন্তু যারা যেসব যাত্রীরা রয়েছে তারা কিন্তু বরাবরের মতনই অভিযোগ করছেন এবং অনেক গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছেন। গাড়ি কিন্তু সময় মতন ছাড়ছে না। সময় মতন না ছাড়ার যে অভিযোগটি, সেই অভিযোগের সাথে সাথেই কিন্তু রয়েছে যাত্রীদের এই বাড়তি ভাড়ার অভিযোগ এবং ঘন্টার পর ঘন্টা কাউন্টারে বসে থাকতে হচ্ছে এবং এই যে ঢাকা, ময়মনসিংহ বা এনা রুটের যে গাড়ি রয়েছে, এরা যেমন বাড়তি ভাড়ার অভিযোগটি কিন্তু যারা কাউন্টার মালিকরা রয়েছেন বা যারা রয়েছে তারা কিন্তু অস্বীকার করছেন এবং তারা বলছেন যে যারা এই অভিযোগটি করছে অভিযোগটি কিন্তু সঠিক নয়, অভিযোগটি কিন্তু সঠিক নয়। আর নাদিরা, এই ছিল আসলে মহাখালী বাস টার্মিনালের সর্বশেষ তথ্য আমার কাছ থেকে। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।
ট্রেনের পাশাপাশি সড়ক পথে বিপুল সংখ্যক মানুষ গ্রামে ফিরছেন ঈদ উদযাপনে। শেষ কর্মদিবস হওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকে সড়ক পথে যাত্রী চাপ বাড়তে থাকে। এর ফলে গত রাত থেকে বিভিন্ন মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। শুক্রবার সকালেও গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে কিছুটা যানজট তৈরি হয়। যাত্রীর চাপ বেশি থাকায় অনেককে গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। এতে কেউ কেউ ট্রাক ও পিকআপে করেও গন্তব্যে রওনা হচ্ছেন। দর্শক, এই পর্যায়ে টাঙ্গাইল মহাসড়কের অবস্থা আমরা জানবো। সহকর্মী সুমন খান রয়েছেন সেখানে। সুমন, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কে এই মুহূর্তে গাড়ির চাপ কেমন রয়েছে? যানজটের কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? আপনি যিনি প্রশ্ন করেছিলেন যে হাইওয়েতে গাড়ির চাপ রয়েছে, আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আমি ভোর থেকে হাইওয়েতে রয়েছি। তো ভোর থেকে যে বিষয়টা আমি লক্ষ্য করেছি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গাড়ির চাপ অনেক ছিল। বিশেষ করে একটি দুর্ঘটনায় গরুবাহী একটি ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ হওয়ার কারণে 3 জন নিহত হয়। এই নিহতর কারণে মূলত 10 কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়। তো হাইওয়ে পুলিশের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে একাধিকবার বিভিন্ন দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টিগুলো হচ্ছে এবং গাড়ি বিপত্তি হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর টোল আদায় সাথে কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন 24 ঘন্টায় প্রায় 4 কোটি টাকার মতো টোল আদায় হয়েছে। বিশেষ করে হাইওয়েতে একাধিক পুলিশ সদস্য, প্রায় 700 পুলিশ সদস্য কাজ করছে এবং কি আপনি দেখতেই পারবেন যে হাইওয়ের যে একাধিক যে পুলিশ সদস্য মাঠে কাজ করছে, যানজট নিরসনের জন্য সবসময় সর্বাধিক তারা রয়েছে। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সুমন খান। টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অন্তত 5 জন। পুলিশ জানায়, গত রাতে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় গরু বোঝাই ট্রাকের সঙ্গে অপর একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 6 জনকে নেওয়া হয়। তাদের মধ্যে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া কালিহাতী উপজেলার কুলি নামক স্থানে সকালে সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আরও 1 জন নিহত হন। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলাম। এরই মধ্যে জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার কোরবানির পশুর হাট। ক্রেতারা বলছেন, এবার পশুর দাম অনেক বেশি। চট্টগ্রাম মহানগরীতে স্থায়ী 3টি কোরবানি পশুর হাট সহ মোট 10টি হাটে পুরো দমে চলছে পশু বিক্রি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ট্রাকে পশু ঢুকছে হাটগুলোতে। দাম কম বেশি যাই হোক, গরু কিনতে পারলেই খুশি ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় অনেকটা বাধ্য হয়েই বেশি দামে পশু বিক্রি করতে হচ্ছে তাদের। গরুর দাম তো প্রায় অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। থেকে ঘুরতেছি, গরুর দামটা অনেক বেশি। যশোর থেকে আনেছি, গরুর দাম কম দাম মূলাইতেছে না। ভারতীয় গরুর আমদানি খুবই কম রাজশাহীর হাটগুলোতে। দেশি গরুর দিকেই নজর ক্রেতাদের। তবে গতবারের চেয়ে এবার গরু প্রতি 20 থেকে 25 হাজার টাকা বেড়েছে। দাম কম তুলনামূলক, খাদ্যের দাম বেশি। গরুটা আমি কিনলাম 1,52,000 টাকা। গরু আমি কিনলাম 1,35,000 টাকা। তুলনামূলক গরুর দাম একটু বেশি। কোরবানির পশুতে কানায় কানায় পূর্ণ চুয়াডাঙ্গার হাটগুলো। ছোট ও মাঝারি আকারের গরু কিছুটা বিক্রি হলেও বড় আকৃতির গরুর তেমন ক্রেতা নেই। স্বাদ ও সাধ্যের মধ্যে পশু কিনতে এসে দরদামে নিরাশ হচ্ছেন বেশিরভাগ ক্রেতা। 3 লাখের উপরের গরু, কিন্তু দাম বলতেছে আপনার 2,20,000, 2,30,000। গরু একটা নিয়েছি, আরো 17টা নেব। গত বছরের তুলনায় গরুর দাম
অনেক বেশি। রংপুরে স্থায়ী ও অস্থায়ী মিলে 65টি পশুর হাট রয়েছে। এরই মধ্যে হাটগুলোতে গরু, খাসি, ভেড়া, মহিষ নিয়ে জড়ো হয়েছেন ব্যাপারীরা। আজকে গরু বিক্রি করছি, আমার নিজস্ব একটা গরু ছিল, সেটা বিক্রি করছি। গত বছর চেয়ে তুলনায় গরু মোটামুটি কম আছিল। জমে উঠেছে উত্তরের সীমান্তবর্তী জেলার ঠাকুরগাঁওয়ের পশুর হাট। তবে বিক্রেতাদের দাবি, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বড় গরুর সঠিক দাম পাচ্ছেন না তারা। বড় গরু কিনতে পারতেছি না, টাকা কম হলে মাঝারি গরু নেওয়া লাগে। এদিকে ব্যবসায়ীদের সুবিধার্থে জামালপুরের ইসলামপুর থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে 3টি ক্যাটল স্পেশাল ট্রেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।